18 বছরের মধ্যে 2টা বিশ্বকাপ, 3টা ইউরো জয়, তবুও স্পেন দলটাকে কি একটু আন্ডাররেটেড করা হয়? এবারের বিশ্বকাপটা জেতার পরও স্পেন দলটাকে সেই অর্থে ব্রাজিল, আর্জেন্টিনা বা জার্মানি, এমনকি ইতালি, যারা গত 3টা বিশ্বকাপ খেলতে পারছে না, সেই দলগুলোর কাতারে কি রাখা হয় বা হবে বা উচিত কিনা, এই আলোচনাটাই আমরা আজকে করতে চাইব, যে কেন স্পেন দলটা গত 20 বছরের মধ্যে অন্যতম আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক হওয়ার পরও কেন সেভাবে পরাশক্তি দলের কাতারে উঠতে পারছে না। প্রশ্নটা খুব সহজ, তবে উত্তরটা নিশ্চিতভাবে আপনার জন্য জটিল হতে যাচ্ছে। স্পেনকে কেন পরাশক্তি এখনো বলা হবে না? ইতিহাসের কারণে হয়তো বলা, এখন আমরা যখন অবভিয়াসলি আমরা এই বিশ্বকাপের আগে যেমন আলোচনার ক্ষেত্রে আমরা মোস্ট ফেভারিট যে দুইটা দল ছিল তার মধ্যে ফ্রান্স আর স্পেনকে সবাই এগিয়ে রেখেছে, বা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের, এমনকি সেমিফাইনাল ম্যাচের আগেও বলা হচ্ছিল এই ম্যাচে যারা জিতবে তারাই কাপ নেবে। হয়েছে তাই, তো হয়েছে তাই। কিন্তু আপনার যে আপনি যেটা বলেন যে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি হয়তো এখন একটু পিছিয়ে পড়েছে, এই দলগুলোর ওই দলগুলোকে যেভাবে সমীহ দেখানো হয়, স্পেনের ক্ষেত্রে ওইটা দেখানো হয় কিনা, এটা আমরা টুর্নামেন্ট বেসিসে কয়েক টুর্নামেন্টে হয়তো দেখেছি, যে 2010 বিশ্বকাপে যেমন ছিল, হ্যাঁ, বা এবার বিশ্বকাপে যেমন ছিল, বাট এর মাঝখানে যেমন 14তে কিছুটা হয়তো ছিল, বাট 18 বা 22-এ কিন্তু স্পেনকে আবার ওই অর্থে, মানে এবার আমরা যতটা সমীহ করেছি ওই অর্থে সমীহ করা হয়নি। কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি এই দলগুলোকে কিন্তু আমরা হিস্টোরিক্যালি প্রত্যেকটা বিশ্বকাপেই কিন্তু আমরা এই নামগুলোকে হিসেবে রেখেছি, তা দল যেমনই হোক। হ্যাঁ, এটা হয়তো একটা রিজন হচ্ছে হিস্ট্রি, কারণ স্পেন, এই যে আপনি যেটা বললেন যে গত 18 বছরে 2টা বিশ্বকাপ, এর আগের কিন্তু স্পেন হিস্ট্রিতে তেমন কিছু নেই, শুধু 1984, যদি আমি ভুল না করি, 1984 ইউরোটা জিতেছে। মানে ওই জাভি, ইনিয়েস্তাদের ব্যাচটা দিয়েই তো 2008-এর ইউরো থেকে স্পেনের বলা চায় যে তাদের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসটাই শুরু আমি ওইখান থেকেই করতে পারি স্পেনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা শুধু 1984 ইউরো জিতেছে, এর বাইরে কিন্তু স্পেনের আপনি সাকসেস ওই অর্থে পাবেন না। সাকসেস না পেলে তো মানুষ আসলে কখনোই ওইভাবে গুণা। এই কারণেই তো সেই যে নেদারল্যান্ডসের যে টোটাল ফুটবল, বা আমরা এই যে ফেরেঙ্ক পুস্কাসের হাঙ্গেরির কথা বলি, এই দলগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু কখনো তো বলা হয় না আলোচনা। হ্যাঁ, তো স্পেনের গুণাধরণী বলতে যে শিরোপার সম্ভাবনার ক্ষেত্রে গুণাধরণী, তো স্পেনকে ওই কারণে হয়তো এখনো যে আমরা স্পেনের টুর্নামেন্ট টু টুর্নামেন্ট বেসিসে দল হিসেবে হয়তো আমরা ধরে যে আসছে স্পেন কি এবার আলোচনায় থাকার মতো, শিরোপা জেতার মতো নাকি জেতার মতো না। আদারওয়াইজ যেটা বললাম যে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির ক্ষেত্রে আমরা সেটা করি না। আমরা যে কোনো টুর্নামেন্টে ব্রাজিল জিতবে, কেন হয়তো নাও জিততে পারে, আর্জেন্টিনার ক্ষেত্রে তাই, জার্মানির ক্ষেত্রে তাই। বাট এখন আই গেস সময় এসে গেছে যে ব্রাজিল, আর্জেন্টিনা বা জার্মানিকে আমরা যেই চোখে দেখি, বা ইদানিং গত একদিক থেকে দেখলে 1998-এর পর থেকে ফ্রান্সকে যেই চোখে দেখি, স্পেনকে সেই চোখে দেখার হয়তো সময় এসে গেছে, এবং সেটা শুধু এই বিশ্বকাপ জিতছে বলেই না। ধরুন ফাইনালে যদি স্পেন হেরে যেত, তাহলেও কি একই অবস্থান আপনার থাকতো? হ্যাঁ, কেন? এই দারুণ একটা কোশ্চেন। কেন মানে ফাইনাল হেরে যাওয়ার প্রশ্নটা যে কারণে এসেছে, আপনার স্পেন বর্তমান ইউরো চ্যাম্পিয়ন। হ্যাঁ, এটা বিশ্বকাপের আলোচনায় অনেকে মনে হচ্ছিল ভুলেই গেছে। হ্যাঁ, আবার হ্যাঁ, স্পেনের একটা সাইকেল চলে, যেটা আমরা 2008 থেকে 12-এর মধ্যে দেখেছি। 2008-এ ইউরো জিতেছে, হ্যাঁ একটা ব্যাচ এসেছে, 2008-এ ইউরো জিতেছে, 10-এ বিশ্বকাপ জিতেছে, 12-তে আবার ইউরো জিতেছে। তারপর ওই ব্যাচটা শেষ, স্পেন আবার 14 বিশ্বকাপে, তাও ওই ব্যাচ থাকার কারণে, শাভি, ইনিয়েস্তা থাকার কারণে একটা আলোচনা ছিল, কিন্তু 14-তে যখন তারা গ্রুপ স্টেজে বাদ পড়লো, 18-22-এ আবার সেই আলোচনাটা ছিল না। কিন্তু এবার আবার 2024-এ যেহেতু ইউরো জিতেছে, এখন আবার যেহেতু একটা নতুন ব্যাচ, এখন আবার আলোচনাটা আসছে। এখন একদিক থেকে দেখতে গেলে হিস্ট্রিতে এভাবেই তৈরি হয়। আপনার আর্জেন্টিনা তো 78-এর আগে কিছু ছিল না। হ্যাঁ, আর্জেন্টিনা 1930-এ ফাইনাল খেলেছে, বাট ওই অর্থে আর্জেন্টিনা কখনো সময় জাগানোর মতো দল ছিল না। হিস্ট্রি এভাবেই তৈরি হয়, ধাপে ধাপে তৈরি হয়, এবং এই ধাপে ধাপে তৈরি হওয়া হিস্ট্রির কারণে একটা পর্যায়ে মানুষ একটা দলকে সিরিয়াস নিয়ে, যখন একটা দল মোর অফেন দেন নট, যখন একটা দল চ্যাম্পিয়ন হওয়ার মতো ফাইট দেয়, বা অ্যাটলিস্ট অপোনেন্টকে ভয় ধরিয়ে দেয়, তখন হচ্ছে মানুষ ওই দলটাকে আস্তে আস্তে সিরিয়াসলি নেওয়া শুরু করে। তো স্পেন, যে কারণে আমি স্পেনের কথা বললাম যে ফাইনালে না জিতলেও আমি স্পেনকে নিয়ে এই কথাটা বলতাম, কারণ হচ্ছে স্পেন ওই জায়গাটাতে চলে আসছে। কেন বলছি? স্পেন যেটা বললাম ইউরো জিতেছে, এবার বিশ্বকাপ জিতেছে, বাট না জিতলেও কেন বলতাম, কারণ হচ্ছে নেশনস লিগও জিতেছে। এবং শুধু সেটাই না,
স্পেনের আপনি বলতে পারেন যে 2010 তো একটা ব্যাচ ছিল, এবারও তো একটা ব্যাচ, তাহলে এই ব্যাচ চলে গেলে তারপর কী হবে? কিন্তু এই জায়গায় যেই জায়গাটা আমি দেখছি যে সম্ভাবনা, সেটা হচ্ছে যে শুধু প্লেয়ার না, তাদের কোচের দিক থেকে যদি আপনি বলেন বা তাদের ক্লাবগুলোর দিক থেকে যদি বলেন, একটা দেশের তো যেমন ব্রাজিল আর্জেন্টিনা এখন আস্তে আস্তে স্টিল, হ্যাঁ আর্জেন্টিনা গতবার বিশ্বকাপ জিতেছে, এবার ফাইনালে খেলেছে, ব্রাজিল সেই 2002-এর পর থেকে একবারই শুধু সেমিফাইনালে খেলেছে, বাট স্টিল ব্রাজিল আর্জেন্টিনা কিছু অর্থে ইউরোপের সঙ্গে বা সাউথ আমেরিকা ইউরোপের সঙ্গে সেই অর্থে তাল মেলাতে পারছে না কেন? একটা বড় রিজন তাদের ক্লাব ফুটবল পিছিয়ে গেছে, আরেকটা বড় রিজন তাদের কোচের একটা সংকট দেখা দিচ্ছে। এই যে স্পেশালি ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে আমরা যদি বলি, আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছে, এখন ব্রাজিল এখনো অনেকটাই পিছিয়ে আছে। আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছে বলতে এই আর্জেন্টিনা, সংকটের কারণেই তো ব্রাজিলকে কার্লো আনচেলত্তিকেই নিয়োগ দিতে হলো। এর একটা বড় রিজন কোচ। আপনার কোচ না থাকলে, মানে সেটা শুধু ন্যাশনাল টিমের কোচ আমি বলছি না, ক্লাব লেভেলে বলুন, ইউথ লেভেলে বলুন। এবার যেমন আর্জেন্টিনার অন্য অনেক দলের কোচ ছিল আর্জেন্টাইন, উরুগুয়ে, কলম্বিয়া, বিভিন্ন দল, এদের ইউএসএ, এদের প্রত্যেক দলের কোচ ছিল আর্জেন্টাইন। দ্যাট মিনস আর্জেন্টিনার কোচ আছে। যেই দল, যেখানে ব্রাজিলের অন্য দল তো বাদ থাকে, নিজের দলের কোচই ব্রাজিলিয়ান না। হ্যাঁ, এবং শুধু সেটাই না, সামনের কয়েক বছরেও আপনি ব্রাজিলিয়ান কোচ, আপনি ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বলুন বা অন্য জায়গায় বলুন, ব্রাজিলিয়ান কোচ কারো কথা খুব বেশি শুনেন। আপনি হয়তো এখন কিছুটা শুনবেন, এমনকি ক্লাব ফুটবলেও না। ক্লাব ফুটবল এখন কিছুটা হয়তো শুনবেন ফিলিপে লুইসের কথা। ফিলিপে লুইস, যিনি এই ব্রাজিলিয়ান ফুটবল এবার ফ্রান্সের মোনাকোর কোচ হয়েছেন, তার হয়তো কিছু কথা শুনবেন, এবং সেটাও যদি ইউরোপে আস্তে আস্তে সাকসেসফুল হন, হয়তো তখন তার আলোচনাটা আসবে। আদারওয়াইজ ব্রাজিলিয়ান কোচ সেই অর্থে, ইভেন ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলেও আপনি এখন অন্য দেশের কোচ এসে ব্রাজিলিয়ান ক্লাবের কোচ হচ্ছেন। হ্যাঁ, তো এই যে আবার আর্জেন্টিনা যেটা হচ্ছে, আর্জেন্টিনার বিভিন্ন কোচ বিভিন্ন ক্লাব লেভেলে আছেন, ন্যাশনাল টিমে আছেন, এবং আর্জেন্টিনার সাকসেসের পেছনে, রিসেন্ট সাকসেসের পেছনে মেসিদের পাশাপাশি এটারও একটা বড় অবদান আছে। এই কারণেই বলছিলাম যে ওই আমরা যে বললাম যে 2010-এ স্পেনে একটা ব্যাচ ছিল, এবার একটা ব্যাচ, তাহলে তো এই ব্যাচ শেষে তাহলে কি আবার স্পেন হারিয়ে যাবে? এই জায়গাটা আমি স্পেনের সম্ভাবনা দেখছি যে স্পেনের কোচের অভাব নেই, স্পেনের ক্লাবগুলো ডমিনেন্ট। আপনি স্পেনের সাকসেস বললেন 2টা বিশ্বকাপ 3টা ইউরো গত 20 বছর, আমি 20 বছরই ধরি, 2008 থেকে বলছেন আপনি। এই সময়ে স্প্যানিশ ক্লাবগুলো অলওয়েজ ডমিনেন্ট ছিল। হ্যাঁ, কিন্তু স্প্যানিশ ক্লাবগুলো এই সময়েও আপনার 9টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। অবভিয়াসলি রিয়াল মাদ্রিদের বার্সেলোনা আগেও জিতেছে, রিয়াল মাদ্রিদ তো চ্যাম্পিয়ন্স লিগ সবসময় কারণ এই 9টার মধ্যে আপনি এই বার্সেলোনাকেও রিয়াল মাদ্রিদের সঙ্গে রেখে হয়তো বার্সেলোনার সমর্থকদের একটু খুশি করতে চাইলেন, কারণ এই 9টার অধিকাংশই তো আবার রিয়াল মাদ্রিদের। যাই হোক, স্প্যানিশ ক্লাবই তো না, এই 9টার মধ্যে মেসির সময় যে 4টা বার্সেলোনা, এই 9টার মধ্যে তো 4টাই বার্সেলোনার। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। হ্যাঁ, এবং বার্সেলোনার তো এটা বরং বলতে পারেন যে বার্সেলোনার ইতিহাস যে চ্যাম্পিয়ন্স লিগ, তার প্রায় সবই এখানে, শুধু এর বাইরে একটাই আছে 1992-তে। হ্যাঁ, তো রিয়াল মাদ্রিদ তো অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগ যখন কথা হবে তখন আসলে এটা রিয়াল মাদ্রিদেরই টুর্নামেন্ট, বাকিরা এটাতে এমনি এমনি খেলে আর কি। তো ওই জায়গায় আসতে গেলে, বাট আমি যে কারণে বলছি যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা অলওয়েজ ডমিনেন্ট ছিল, স্পেশালি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ সবসময় ডমিনেন্ট ছিল, রিয়াল মাদ্রিদ স্টিল ডমিনেন্ট, বার্সেলোনা এখন সেখানে যোগ হয়েছে, অ্যাথলেটিকো মাদ্রিদও ফাইনালে খেলছে, সেমিফাইনালে খেলছে, ইউরোপা লিগেও যাচ্ছে। তো এইটা একটা ব্যাপার। তো ক্লাব, ন্যাশনাল টিমও যখন সাকসেস পাচ্ছে, তাদের ক্লাবটাও সাকসেস পাচ্ছে, ক্লাবগুলো, সেটা একটা ব্যাপার। এর পাশাপাশি আছে যেটা বললাম কোচ। আপনি লাস্ট সিজনে দেখুন, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল, কোচ স্প্যানিশ। ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন, যিনি যদিও চ্যাম্পিয়ন্স লিগে জিতেছেন, ফ্রেঞ্চ লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ যেই পিএসজি, তাদের কোচ স্প্যানিশ। তারপর হচ্ছে আপনার ইউরোপা লিগ, অ্যাস্টন ভিলা, তাদের কোচ উনাই এমারি, স্প্যানিশ। সো একটা দেশের ফোর্স টু বি রেকন্ড উইথ হওয়ার জন্য যেই ফ্যাক্টরগুলো লাগে, প্লেয়ার অবভিয়াসলি, প্রথম সবার আগে তো প্লেয়ারই লাগবে, একটা জেনারেশন লাগবে, ওই জেনারেশনটা স্পেনের আছে, ওই জেনারেশন। এবং স্পেনের যেই ক্লাব স্ট্রাকচার, বার্সেলোনা লা মাসিয়া বলুন, রিয়াল মাদ্রিদ লা ফাব্রিকা, হয়তো ওই অর্থে লা মাসিয়ার সঙ্গে অতটা আলোচনা আসে না, বাট স্টিল তারা প্লেয়ার প্রডিউস করে যাচ্ছে। তো তাদের একাডেমিগুলো আছে, ক্লাবগুলোর একাডেমি আছে, যেখান থেকে কন্টিনিউয়াসলি প্লেয়ার আসছে, এটা একটা ব্যাপার। তাদের সো জেনারেশন এটা শেষ হয়ে গেল, আরেকটা জেনারেশন পেতে তাদের খুব বেশি যে একেবারে ওয়েট করতে হবে তা না। 1, 2, স্প্যানিশ টিমগুলো, ক্লাবগুলো সাকসেস পেয়ে যাচ্ছে। 3, কোচের কোনো অভাব নেই তাদের। মানে তারা যদি ওই যে
ব্যক্তিকে যদি পণ্য হিসেবে ধরে, সেক্ষেত্রে কোচ সম্ভবত তাদের একটা দেশের একটা বড় রপ্তানিযোগ্য পণ্য হয়ে যাবে। হ্যাঁ, তো ওই জায়গাটা, ওই 3টে ফ্যাক্টর মিলিয়ে আমি বলি যে এবার যদি স্পেন বিশ্বকাপ নাও জিততো, স্টিল স্পেনকে আপনার আগামী অনেক বছর ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির স্টেজে, ফ্রান্স ওই স্টেজে চিন্তা করতে হবে। তার মানে শুধুমাত্র বিশ্বকাপ বা ইউরো জেতা নয়, যে একটা একেবারে বিহাইন্ড দ্য সিনে যে কাজগুলো হচ্ছে স্প্যানিশ ফুটবলের কোচ। আচ্ছা, লামাসিয়া যে বিখ্যাত একাডেমি, আমরা দেখলাম যে একটা কমন লিঙ্ক আছে 2010 বিশ্বকাপে যখন জিতলো স্পেন এবং এবার অধিকাংশ খেলোয়াড়ই লামেসিয়া এবং বার্সেলোনা। তো এটাও কি একটা স্পেনের সাফল্যর, সেটা যদি হয় তাহলে তো ভবিষ্যৎটা উজ্জ্বল, এই কারণে যে যখনই লামেসিয়ার প্রাধান্য থাকে স্পেন দলে তখনই তারা সাফল্য পায়। এটা এইভাবে এখন দুইটা সাকসেসের ক্ষেত্রে এই ফ্যাক্টরটা কমন বলে হয়তো এটা বলতে পারেন, যেহেতু স্পেনও বল পজিশনে খেলে, বার্সেলোনাও বল পজিশন রেখে খেলে, রিয়াল মাদ্রিদ বল পজিশনে ভালো কিন্তু ঠিক অতটা বার্সেলোনার মতো অত বল পজিশনে রেখে খেলে এই কারণে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় স্পেন দলে কমই থাকে। হ্যাঁ, এবং এটার কারণে আবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে বেশি, বার্সেলোনা অতটা জিততে পারে না। এটাও একটা ফ্যাক্টর কিন্তু, কারণ চ্যাম্পিয়ন্স লিগে আপনার আলাদা কিছু টুর্নামেন্টের ক্ষেত্রে আলাদা একটা ফ্যাক্টর দরকার। এনিওয়ে, বাট এই ক্ষেত্রে আমি আচ্ছা আরেকটা রিজন আমি আচ্ছা এটা আগে শেষ করি। সেটা হচ্ছে যে আপনার যখন বার্সেলোনার, অবভিয়াসলি বার্সেলোনা, লামাসিয়া, অনেক বার্সেলোনার বেশিরভাগ প্লেয়ার লামাসিয়া থেকে উঠে আসে। বার্সেলোনা এটা চিরকালীন একটা রেওয়াজ বলতে পারেন, রীতি বলতে পারেন। সো এরা যখন বলতে গেলে যে বার্সেলোনা যে প্লেয়ারগুলো খেলে তারা দেখা গেছে একেবারে ছোটোবেলা থেকে একটা সিস্টেমেই খেলে আসে। সো তারা জানে যে রোটেশন কীভাবে হবে, কে কোন জায়গায় থাকবে, এই জায়গায় প্লেয়ার ওই জায়গায় গেলে ওই জায়গাটা অন্য কোন কীভাবে কাভার করবে, কীভাবে কী করতে হবে, এই জিনিসগুলো সবাই জানে। সো এই জিনিসটা যখন বার্সেলোনার প্লেয়ারই বেশি রিয়াল মাদ্রিদ স্পেন টিমে চলে আসেন, তখন স্পেন টিম ওই জিনিসটা তো ইম্প্যাক্ট পড়বে। অবভিয়াসলি আমরা জার্মানির ক্ষেত্রে যেটা দেখলাম, জার্মানি যখন অনেক বেশি সাকসেসফুল ছিল, তাদের একটা বিগার অ্যামাউন্ট অফ প্লেয়ার বায়ার্ন মিউনিখ থেকে আসতো। তো এই জিনিসটা আবার একেবারে কি বলবো, রিটেন অন দ্য স্টোন ব্যাপার আমি ধরি না। কেন? কারণ হচ্ছে আপনি আর্জেন্টিনা, ব্রাজিলের ক্ষেত্রে তো একই ক্লাব থেকে সব প্লেয়ার আসে না। বাট আমি এখানে যে ফ্যাক্টরটা আমি ক্লাবের চেয়ে বেশি গুরুত্ব দিই, সেটা হচ্ছে খেলার স্টাইলটা। এবং যেই কারণে আমি স্পেনকে আগামী ভবিষ্যতের জন্য ফোর্স টু বি রেকন্ড উইথ চিন্তা করতে বলি, সেটা হচ্ছে, দেখুন আমরা একটা কথা বলি যে এখনকার ফুটবলে প্রায় সব দলই কাছাকাছি স্টাইলে খেলে, স্পেশালি ন্যাশনাল টিমের ক্ষেত্রে। এটা হয়তো গার্দিওলার একটা ইম্প্যাক্ট বলতে পারেন, যে জার্মানিও এখন বল পজিশনে রেখে খেলার চেষ্টা করে, ইংল্যান্ডও এখন বল পজিশনে রেখে খেলার চেষ্টা করে। এটা সবচেয়ে বিস্ময়কর। হ্যাঁ, ইতালিও এখন কাতানেচিও ছেড়ে বল পজিশনে রেখে খেলার চেষ্টা করে। তো এটা গার্দিওলার বার্সেলোনার ইম্প্যাক্ট বলতে পারেন ওইটার পর থেকে। বাট এটার একটা ঝামেলা হচ্ছে কি, এইটা এখন অনেক আধুনিক কোচদেরও তো আইডল গার্দিওলা। এবং সেখানে ক্লাবগুলোতে আপনি দেখবেন ওই ধরনের খেলার একটা আর্সেনাল বলুন, যদিও আর্সেনালের এনিওয়ে এটা আলাদা আলোচনা। ওই ফুটবলটা যদি এই ফুটবলে যদি প্লেয়ার খুব বেশি টেকনিক্যাল না, খেলাটা অনেক বোরিং হয়ে যায়, যেটা আর্সেনালের ক্ষেত্রে আপনার অনেকের কাছে মনে হয় যে খেলাটা খুব বেশি বোরিং হয়ে গেছে। বা ইভেন গার্দিওলারই বার্সেলোনার তুলনায় বায়ার্ন মিউনিখ এবং তার চেয়ে বেশি করে ম্যানচেস্টার সিটিকে বোরিং মনে হয়েছে। তার একটা রিজন হচ্ছে টেকনিক্যাল সুপিরিয়রিটির দিক থেকে বার্সার প্লেয়াররা ফার হেড, মেসি, শাভি, ইনিয়েস্তা, এটসেট্রা। এনিওয়ে, বাট যে আলোচনাটা আমি আসছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশই যখন প্রায় সিমিলার স্টাইলে খেলা শুরু করবে, এবং সেই স্টাইলটা যখন স্প্যানিশ স্টাইল বলতে গেলে, ইভেন আর্জেন্টিনা, ব্রাজিলও টু সাম এক্সটেন্ট ইউরোপিয়ান স্টাইল বা স্প্যানিশ স্টাইলে খেলার চেষ্টা করছে। এখনকার ফুটবলে একটা হচ্ছে গার্দিওলার কারণে এটা পড়েছে, প্লাস পরে এদিক থেকে গার্দিওলা যখন ইংল্যান্ডে এলেন, তখন গার্দিওলা সিটি ভার্সেস ক্লপের লিভারপুলের কারণে ক্লপের যে গেগিন প্রেসিং, এইটাও আর একটা যে ট্রানজিশন, হাই ট্রানজিশন, কুইক ট্রানজিশন, এই ফুটবলটাও এখন পজিশনের সাথে সাথে আপনি এখন ফুটবলে এই দুইটা ধারাই বলতে গেলে কমন দেখবেন। একটা হচ্ছে পজিশন, আর একটা হচ্ছে কুইক ট্রানজিশন। হ্যাঁ, যেমন ফ্রান্স কুইক ট্রানজিশনে খেলে, ফ্রান্সেরটা ঠিক ওইভাবে পজিশন না, স্প্যানিশ পজিশন। ব্রাজিলিয়ানের কিন্তু এর ঝামেলাটা যেটা হচ্ছে, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইতালি, স্পেন সবার খেলার স্টাইল মোরলেস কমন হয়ে যাচ্ছে। আফ্রিকান টিমগুলোরও খেলা মোরলেস এদিকেই আসছে। আফ্রিকান ফুটবল বলতে আগে আমরা বলতে মনে হতো যে খুব বেশি ফিজিক্যাল, এখন আর খুব বেশি, হ্যাঁ ওদের ফিজিক্যাল স্ট্যামিনা আছে, কিন্তু এখন আর ওরা অত বেশি ফিজিক্যাল খেলে না, বরং এরাও এখন কুইক ট্রানজিশনে চলে যায়। মরক্কো, মিশর। হ্যাঁ, এবং এখানে হচ্ছে যেই দলগুলো টেকনিক্যালি সুপিরিয়র তারা হয়তো পজিশন বেসড খেলার চেষ্টা করে, যারা টেকনিক্যালি অত সুপিরিয়র না বা তাদের প্লেয়ার অনেক বেশি পেসি,
পেসে বেশি ভয়ঙ্কর, তারা হয়তো ট্রানজিশনে যাওয়ার চেষ্টা করে। বাট এই দুইটা ধারাই তো কমন। তো এই জায়গাটায় স্পেনের যে কারণে আমি সম্ভাবনা বেশি দেখি ফিউচারের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কারণে আমি বলছি যে তাদেরকে ফিউচার ব্রাজিল আর্জেন্টিনা ধরতে হবে, তার একটা বড় রিজন হচ্ছে স্পেন পাসিংয়ের ক্ষেত্রে দে আর মাস্টার্স অ্যাট ইট। প্রত্যেকটা প্লেয়ার পাসিংয়ে বল পাসিং, এবং উরুগে যে কোচ ছিলেন বিয়েলসা, আর্জেন্টিনার যিনি কোচ, তাকে তো কোচদের কোচ বলা হয় মানে, এবং তিনি একবার বলেছিলেন যে একটা বল যে রিসিভ করবে সেটারও 8টা ডিফারেন্ট টেকনিক আছে। পায়ের কোন অংশ দিয়ে রিসিভ করবে, কীভাবে রিসিভ করবে, সেটার 8টা ডিফারেন্ট টেকনিক আছে। তো স্প্যানিশরা হচ্ছে আর্জেন্টিনান ব্রাজিলিয়ানদের ক্ষেত্রে আমরা আগে এটা বলতাম যে তারা এটার মাস্টার, স্প্যানিশরাও এটার মাস্টার। এইটা টেকনিক্যালিটি আপনি তো পর্তুগাল বা ইতালির ক্ষেত্রে কিছুটা পাবেন, কি টু সাম এক্সটেন্ট ফ্রান্সও পাবেন। হ্যাঁ, তো এই জিনিসটার ক্ষেত্রে বাট স্পেন এই টেকনিক্যাল মাস্টারের সাথে সাথে এখন তাদের যেহেতু সে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, এরা কিন্তু একেবারে বাইবর্ন তো স্প্যানিশ, বাট তাদের রুট তো একেবারে স্প্যানিশ না। যেমন লামিন ইয়ামালের বাবা মরক্কান, নিকো উইলিয়ামসেরও জন্ম মানে তার বাবা মা অন্য দেশে। তো এই যে এইসব অন্য ঘরানার প্লেয়াররা, এরা এসে এই সিস্টেমটাতে এসে যোগ হচ্ছেন। যেমন লামিন ইয়ামাল বা নিকো উইলিয়ামস, এদের ফিজিক্যালিটি আপনি টিপিক্যাল স্প্যানিশ ফিজিক্যালিটির সাথে মেলাতে পারবেন না, তাই না? আপনার এদের দৌড়ের ধরন, এদের স্ট্রাইড, এরা যখন দৌড়ায় এদের স্ট্রাইডটা কীরকম, সেটা আর স্প্যানিশদের একটু যারা লো সেন্টার অফ গ্র্যাভিটি, নিম্বল ফিট বা কী বলবো স্মলার ফিট, তাদের স্ট্রাইড, তাদের দৌড়ানোর ধরন কমপ্লিটলি ডিফারেন্ট। এই জিনিসটা বাট স্পেনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই প্লেয়াররা যখন স্প্যানিশ সিস্টেমে বড় হচ্ছে, একদিকে তাদের ফিজিক্যাল অ্যাট্রিবিউট টিপিক্যাল স্প্যানিশদেরকে চেয়ে কিছুটা ডিফারেন্ট থেকে যাচ্ছে, আবার অন্যদিকে তারা পাসিং ফুটবলটা, এই যে বল কীভাবে পজিশনে রাখতে হয়, কীভাবে বল এই যে ট্রায়াঙ্গেল কীভাবে মেনটেন করতে হয়, রোটেশন কীভাবে করতে হয়, এই স্প্যানিশ যে ফুটবল সেটার সাথেও তারা হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে, এটা তাদের মগজে গেঁথে যাচ্ছে। তো এই জিনিসটার ব্লেন্ডটা স্পেনে খুব পারফেক্টলি হচ্ছে, যেটা আপনার ফ্রান্সের ক্ষেত্রে আপনি বলতে পারবেন না, কারণ ফ্রান্সের ক্ষেত্রে মূলত প্লেয়াররা আসছে আফ্রিকান থেকে, এবং ফ্রান্সের ফুটবলটা স্প্যানিশদের মতো একেবারে টোটালি টিম ওরিয়েন্টেড বল পজিশনে না। ফ্রান্সের ফুটবল স্টিল কিছুটা ইন্ডিভিজুয়ালিস্টিক। তো ওই জায়গাটা, বাট স্টিল ফ্রান্সের ট্যালেন্টের অভাব নাই বলে ফ্রান্স হয়তো স্টিল ডোমিনেট করে যাবে, যে জায়গাটা হয়তো আমরা ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে অতটা জোর দিয়ে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এখন আর বলতে পারি না, বাট স্পেনের ক্ষেত্রে এই জিনিস যে তাদের পজিশন আছে, তাদের যেটা আমরা স্পেনের এই লুইস দে লা ফুয়েন্তের কথা হয়তো আসবে পরে, বাট দে লা ফুয়েন্তের স্পেনের ক্ষেত্রে যেটা দেখছি, তাদের 2010-এর স্পেনের মতো পজিশন কীভাবে রাখতে হয় তারা সেটা জানে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা এই বিশ্বকাপের স্পেনের অ্যানালিসিসও বারবার বলেছি, তারা বলের পজিশন রাখার ক্ষেত্রে যদি তাদেরকে আপনি তুলনা করতে হয়, সেটা আর্জেন্টিনার সাথে তুলনা করতে হবে, বাট আবার ট্রানজিশনের ক্ষেত্রে যদি তুলনা করতে হয়, সেটা ফ্রান্সের সাথে তুলনা করতে হবে। বেস্ট অফ দ্য টু ওয়ার্ল্ডস। হ্যাঁ, তো ওই জিনিসটার কারণে, এবং স্প্যানিশ এটা ক্লাব ফুটবলে ওই জিনিসটা চলে আসছে, স্প্যানিশ প্লেয়ারদের যেই স্প্যানিশ ফুটবলের ইকোসিস্টেমে এই জিনিসটা চলে আসছে, যে দুইটা জিনিসটি ব্লেন্ড হয়ে যাওয়া, এবং এই জিনিসটার কারণে আমার কাছে মনে হচ্ছে স্পেন পজিশন বলুন, টেকনিক্যালিটি বলুন, ফিজিক্যালিটি বলুন, প্রত্যেকটা জিনিস যেহেতু ব্লেন্ড হয়ে যাচ্ছে এবং প্লেয়ারের রিজার্ভটা সেভাবে গড়ে উঠছে, সেই কারণে প্লাস আগে যেটা বললাম যে প্লেয়ার জেনারেশন, কোচ, ক্লাব, কালচার, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে স্পেনকে আপনার আগামী আরও অনেক বছর ব্রাজিল আর্জেন্টিনার কাতারে ধরতে হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে একদম শেষ প্রশ্নটা করতে চাই, এই স্পেনের সব কিছুর মূল কারিগর যিনি লুইস দে লা ফুয়েন্তে, তার মজার ব্যাপারটা হচ্ছে তাকে কিন্তু 2010-11 সালের দিকেও কোচ হিসেবে ফেইলর হিসেবে ধরা হচ্ছিল, উনি চাকরিও হারিয়ে ফেলেছিলেন, তারপরে স্পেনের যুব ফুটবল দলে তিনি নিয়োগ পেলেন, এবং এই বিশ্বকাপ জেতার পরে নিকো উইলিয়ামসকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ব্যাপারে, তখন তিনি বলেছিলেন যে লামিন ইয়ামালও, দুজনকেই দেখলাম যে ধন্যবাদ জানিয়েছেন স্পেনের শুধু লা ফুয়েন্তে না, টোটাল কোচিং স্টাফকে, যে তারা 15 বছর বয়স থেকে আমাদেরকে চেনেন, আমাদের সব মুভমেন্ট থেকে সব কিছু, তাই এই সাফল্যের বড় একটা কৃতিত্ব তার। এখন লা ফুয়েন্তের যেই কোচিং ফিলোসফি, সেইটা তিনি যুব ফুটবল দল থেকে সাফল্য দিয়ে তারপর স্পেন দলটাকে পেলেন, এবং 2024-এর ইউরো জয় থেকে এই বিশ্বকাপ পর্যন্ত যাত্রা, মনে হচ্ছে এই স্পেন দলটাকে বিশ্বের কোনো দলের পক্ষে থামানো সম্ভব না। এটা কিভাবে সম্ভব হলো, এবং
লাফুয়েন্তের কোচিং ফিলোসফিটা কি? আচ্ছা, আপনি অলরেডি বলেছেন যে লাফুয়েন্তের এবারে যে দলটা, এখন যে দলটা যেটা অলরেডি আপনি বললেন যে এরা একেবারে যুব প্রকল্প থেকে, আমি যদি হিস্ট্রিটা একটু বলি, লাফুয়েন্তে এই দলকে নিয়ে 2015-তে এই দল বা মোরলেস এই প্লেয়ারদেরকে নিয়ে এই জেনারেশন বা এদের চেয়ে একটু আগের জেনারেশন বা পরের এদেরকে নিয়ে 2015-তে আন্ডার-19 ইউরো জিতেছেন, 2019-এ আন্ডার-21 ইউরো জিতেছেন, 2020-এ আন্ডার-20 অলিম্পিকে সিলভার জিতেছে স্পেন। হ্যাঁ, মানে অলিম্পিকে তো আন্ডার-20 আন্ডার-23 খেলে, অলিম্পিকে 2020 অলিম্পিকে স্পেন সিলভার জিতেছে। এরপর আসুন বিশ্বকাপ, এরপর তিনি ন্যাশনাল টিমের দায়িত্ব নিলেন। ন্যাশনাল টিমের দায়িত্ব নেওয়ার পর তারপর তো তার সাকসেস আমরা জানি, ন্যাশনস লিগ জিতেছেন, একবার রানার আপ হয়েছে, একবার ইউরো জিতেছেন এবং এখন বিশ্বকাপ। তো তার একটা বড় সুবিধা, বেশি ম্যাচ এখন অপরাজিত থাকার রেকর্ড স্পেনের। হ্যাঁ, তো তার একটা বড় সুবিধা হচ্ছে যেহেতু তিনি যুব প্রকল্পে এই ধরনের এই প্লেয়ারদের নিয়েই কাজ করেছেন। অবভিয়াসলি সব প্লেয়ারকে সবসময় একসাথে পাননি, বাট এই প্লেয়াররা তাকে একেবারে ছোটোকাল থেকেই চিনে, তিনিও এই প্লেয়ারদের একেবারে ছোটোকাল থেকে চিনেন। তো এটা তো অবভিয়াসলি একটা সুবিধা থাকবেই। কোচ কীভাবে খেলতে, কারণ আমরা ন্যাশনাল টিমের ক্ষেত্রে, ক্লাবের ক্ষেত্রে যেটা হয় যে একটা কোচ সপ্তাহে 6 দিন বা 5 দিনই প্লেয়ারদের নিয়ে কাজ করার সুযোগ পায়, ন্যাশনাল টিমে তো তা না। সো এটা ডেফিনেটলি একটা অ্যাডেড বেনিফিট যে কোচ কীভাবে খেলতে চান, কী চান, কখন কীভাবে খেলতে হবে, গেম ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে, ম্যাচের কোন পজিশনে কোন সিচুয়েশনে কীভাবে কী করতে হবে, এই জিনিসগুলো যখন একটা প্লেয়ার ওভার দ্য ইয়ার্স যখন সে জানবে, তখন তার জন্য অবভিয়াসলি কোচের ইনস্ট্রাকশন বোঝা এবং মানা ক্যারি করা খুব সহজ হয়েছে। এটা তো একটা সুবিধা। সেকেন্ড জিনিস যেটা বললেন আপনি যে দে লা ফুয়েন্তের ট্যাকটিক্স বা খেলানোর স্টাইলটা কি, কোচিং ফিলোসফিটা কি, কোচিং ফিলোসফিটা তিনি যখন স্পেন দলের দায়িত্ব নিয়েছিলেন তখন কিন্তু আমরা স্পেনকে চিনতাম কীভাবে, যে আমি যে মাঝখানে বললাম 2018 বা 22 বিশ্বকাপ আমরা স্পেনকে গুনায় ধরিনি। কেন? তখন তো স্পেনের কোচ ছিলেন, লুইস এনরিকে ছিলেন, বাট আমরা স্টিল স্পেনকে সে অর্থে গোনায় ধরিনি। কেন ধরিনি? কারণ স্পেনের ফায়ার পাওয়ার ছিল না। স্পেন বল যেটা আমরা স্পেন কিনে অনেক ট্রলও হতো যে স্পেন মনে হয় 2022 থেকে 2026 পর্যন্ত টানা পাস দিতে বলে, স্পেন সেটাও পারবে। হ্যাঁ, মানে অসংখ্য ম্যাচ তো গেছে, 70, 80, 85% পজিশন স্পেনের, অপোনেন্ট একটা গোল দিয়ে জিতে গেছে। হ্যাঁ, তো ওই জায়গাটা হচ্ছে দে লা ফুয়েন্তে এসেই বললেন যে আমাদের এই সিস্টেম চলবে না, উই হ্যাভ টু চেঞ্জ হাউ। ওই জায়গাটা হচ্ছে তিনি ভার্টিক্যালিটি আনছে। স্পেনের পজিশনটা ছিল হরাইজন্টাল, যে বল এই মাথা থেকে এই মাথায়, এই মাথা থেকে এই মাথায়, এভাবেই। এবং অপোনেন্টটা যেহেতু স্পেনের পায়ে বল, স্পেনের পা থেকে বল নেওয়াটা কখনোই সহজ না, অপোনেন্টটা একেবারে নিজেদের ডিফেন্সে একেবারে লো ব্লকে এসে ডিফেন্স প্যাক করে রাখতো। এবং স্পেনের যেহেতু ফায়ার পাওয়ার ছিল না, স্পেন ওই হরাইজন্টাল পাসিংয়েই ব্যস্ত থাকতো সারাদিন, এইভাবে। তো এই জিনিসটা এখনও আছে, একেবারে চলে যায়নি, বাট এটার সঙ্গে ওই যে ভার্টিক্যালিটিটা অ্যাড করেছেন। ওই যে এর আগে যেটা বললাম যে প্রোফাইলগুলো ডিফারেন্ট হচ্ছে, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, কুকুরেয়া, পেদ্রো পোরো। সো একদিকে তার প্রোফাইল ডিফারেন্ট এসছে, লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের মতো ফিজিক্যালিটি, যারা রানার, আবার প্লাস লামিন ইয়ামাল ড্রিবলিংয়েও দারুণ দক্ষ। অবভিয়াসলি তাকে বিশ্বের সেরা প্লেয়ারদের মধ্যে একজন, বাবা ফিউচার সুপারস্টার ভাবো, এমনি মেসি যাকে স্বীকৃতি দিয়েছে, আর কি লাগে। তো সেই জায়গাটায় তার প্লেয়ারও পেয়েছেন তিনি, অ্যাট দ্য সেম টাইম তিনি ভার্টিক্যালিটি অ্যাড করার মতো প্লেয়ারও পেয়েছেন। প্লাস আরেকদিক প্লেয়ার পেয়েছেন মানে তিনি ভাগ্যবান শুধু এটাই না, ওই প্লেয়ারদেরকে কীভাবে জাতীয় দলে তো তিনি এনেছেন। পেদ্রি, কুবার্সির মতো একটা এই বয়সে একজন প্লেয়ার, এবার স্পেন দলের মানে ডিফেন্সে তাকে প্রাণ বলা হচ্ছে। তো কুবার্সির বয়স কত? এই প্লেয়ারটাকে, হ্যাঁ, তো এই প্লেয়ারটাকে আপনি এমবাপ্পে, মেসি এদের এগেইনস্টে, ক্রিস্টিয়ানো রোনালদো এদের মতো প্লেয়ারের এগেইনস্টে আপনি প্রত্যেকটা ম্যাচে নামিয়ে দিচ্ছেন। এটার জন্য তো কারেজ লাগে, ওই কারেজ দে লা ফুয়েন্তে দেখিয়েছেন। তিনি ইয়াং জেনারেশনকে নামিয়ে দিয়েছেন, 1, 2 তিনি ওই যে কোচিং স্টাইলের দিক থেকে তিনি ভার্টিক্যালিটিটা অ্যাড করেছেন, যে স্পেন এখন শুধু এই হরাইজন্টাল এই মাথা থেকে এই মাথায় পাস খেলবে না, স্পেন এর মধ্যেই কনস্ট্যান্ট মুভমেন্ট থাকবে। স্পেনের মিডফিল্ডাররাও, আমরা যেটা এর আগে স্পেনের অ্যানালিসিস বলেছি, স্পেনের দুই পাশে তিনি যেটা করেছেন উইংব্যাক এবং উইঙ্গার দুইজনকে একেবারে টাচ লাইনে রাখছেন। কেন? তাতে যেটা হচ্ছে আগেও টাচ লাইনে থাকতো, সেটা শুধু উইঙ্গার থাকতো, তাতে যেটা হতো হয়তো অপোনেন্টের ডিফেন্স লাইনটা স্ট্রেচ হতো। কিন্তু এখন তিনি দুই পাশে উইংব্যাক এবং উইঙ্গার দুজনকেই টাচ লাইনে রাখাতে অপোনেন্টের মিডফিল্ড লাইনটাকেও স্ট্রেচ করতে হচ্ছে, এবং তাতে যেটা হচ্ছে মিডফিল্ডে খেলার জায়গা হচ্ছে। এবং এই জায়গায় যেহেতু স্পেন বল পজিশনে মাস্টার, এই জায়গায় তিনি মিডফিল্ডে এই যে রদ্রি, পেদ্রি, দানি অলমো এদেরকে আরও বেশি ইউজ করার সুযোগ পাচ্ছেন, তাই তো? আপনি লামিন ইয়ামাল আছে, কিন্তু লামিন ইয়ামালকে তিনি সুপারস্টারের মতো খেলাননি। লামিন ইয়ামালকে জাস্ট অ্যানাদার প্লেয়ার ইন দ্য সিস্টেম
ওইভাবে রেখেছেন। মানে এরপর লামিন ইয়ামালের রোলটা এমন ছিল না যে বল পেলে ইয়ামালকে পাস দাও। এক্স্যাক্টলি, বল ইয়ামাল তার জায়গা মতো থাকবেন, ইয়ামাল তার সতীর্থের পজিশন অনুযায়ী, রোটেশন অনুযায়ী তিনি তার যেখানে থাকার কথা সেখানে থাকবেন। এরপর বল পেলে তিনি কি করতে পারেন সেটা তার ব্যাপার, কিন্তু তাকে পাস দেওয়ার জন্য বল স্পেন খেলবে সেটা ছিল না। তো ওই জিনিসটা তিনি এনশিওর করেছেন, এবং যেটা বললাম যে দুই পাশে দুজন করে রেখে অপোনেন্টকে স্ট্রেস করেছেন, তাতে মাঝখানে জায়গায় তৈরি হয়েছে। মাঝখানে আবার তার বল পায় মাস্টাররা যারা রদ্রি, পেদ্রি, দানি ওলমো, তাদেরকে আবার কন্টিনিউয়াস রোটেশন এবং মুভমেন্ট এবং পাসিং ওইটা দিয়ে তিনি আলটিমেটলি ডমিনেট করেছেন। তো এই জিনিসটা স্পেনকে ইনডমিটেবল করে ফেলছে। এখন এটা তো হচ্ছে এখনকার জেনারেশনের কথা বলছি। এই জেনারেশনই ধরেন যদি দেলা ফুয়েন্তে যদি থাকেন বা থাকেন, এই জেনারেশনই তো হয়তো পরের বিশ্বকাপে খেলবে, যেহেতু ইয়াঙ্গার কোর, এই প্লেয়ারদের বয়স সবার এখন যেই বয়স, পরবর্তী বিশ্বকাপে কিন্তু তারা ফুটবলারদের যে পিক টাইম বলা হয় তখন এন্টার করবেন। তো ওই যে পরের বিশ্বকাপে ডেফিনেটলি এই দলটাকে আপনার হিসাবে রাখতে হবে, আরো পলিশড হবে। হয়তো রদ্রির জায়গায় অন্য কেউ আসেন কিনা, কে আসেন সেই জায়গায় একটা দেখা থাকবে। আদারওয়াইজ পুরো দলটা বলতে গেলে একই থাকবে। এক, দুই, যেটা বললাম যে তাদের ক্লাব কালচার, তাদের কোচ, তাদের ফুটবল কালচার, তাদের এই যে ইয়ামাল, নিক উইলিয়ামসের মতো যাদের রুট অন্য দেশে, হয়তো আফ্রিকান বা অন্য দেশের, তাদেরকে নিজেদের কালচারে নিয়ে আসা এবং এই ফুটবলের সাথে মিলিয়ে ফেলা, ব্লেন্ড করে ফেলা, এই পারফেক্ট ব্লেন্ডটার কারণে স্পেনকে অনেক 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 বছর, হয়তো ইভেন আপনি হয়তো আরও 4-5টা বিশ্বকাপ পরে দেখা যেতে পারে যে স্পেন বিশ্বকাপের সংখ্যায় হয়তো আর্জেন্টিনাকে ছাড়িয়ে গেছে, ব্রাজিলকে ধরে ফেলেছে, কিছু হয়ে যেতে পারে, ইউ নেভার নো। সেটা হলে বিশ্ব ফুটবলের জন্য দারুণ ব্যাপার হবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরাও আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, স্পেনকে এই বিশ্বকাপ জেতার পর আপনি পরাশক্তি কি বলতে চাইবেন? আপনাদের উত্তরটা অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টে। ধন্যবাদ।